ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা করব আমরাও। বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে ৭১ নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী এবং অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর তারিকুল ইসলাম। স্বাগত জানাচ্ছি ৭১-এ। শুরুতেই আমি একটু ফারাবী আপনার কাছে যেতে চাই। আপনি তো পুরো বিষয়টির উপর নজর রাখছেন, তথ্য সংগ্রহ করছেন। আপনার কাছে বৈঠকের বিষয়ে কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। অদিতি, এটা বলাটা খুবই কঠিন যে এই মুহূর্তে বৈঠকের বিষয়ে কি কি বিষয় হচ্ছে, বা ইসলামাবাদে এখন পর্যন্ত বৈঠকটি হয়ে গেছে কিনা, বা বৈঠকটি আদৌ আজকে হবে কিনা, বা এখন পর্যন্ত কি প্রস্তুতি রয়েছে। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে এতটুকু জানতে পেরেছি যে যেহেতু মিডিয়েটর রোল অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখানে কাজ করছে, সো পাকিস্তানের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব বিষয়ে 10 দফা যে আলোচনা রয়েছে ইরানের পক্ষ থেকে প্রস্তাবিত, সেসব বিষয়ের বাইরেও যেসব বিষয় যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, যদি আমি স্পষ্ট করে বলি, নিউক্লিয়ার ক্ষমতা অর্জন করার বিষয়টা যুক্তরাষ্ট্র গুরুত্ব দিতে চায় এবং হরমুজ প্রণালীর বিষয়ে গুরুত্ব দিতে চায়। এইসব বিষয় পাকিস্তানের মাধ্যমে অলরেডি ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের যেসব বিষয় রয়েছে, যে ইরানের উপর থেকে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সেগুলো তুলে নেওয়া হবে, অথবা তাদের যেই টেরিটরি রয়েছে সেখানে আর হামলা হবে না, যদি ৫-১০ বছরের একটা গ্যারান্টি তারা চাচ্ছে, সেই বিষয়ে তারা আসলে তাদের যেই কনসার্ন সেটা আসলে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পৌঁছে দিয়েছে। এবং বিষয়টা এমন দাঁড়িয়েছে যে উভয় পক্ষেই আলোচনা শুরুর আগে কয়েকটা বিষয় আসলে নিশ্চিত হতে চাচ্ছেন। তাতে আসলে আলোচনাটা আজকে বিকেলে হবে নাকি সন্ধ্যায় হবে নাকি রাতে হবে, বা আদৌ আজকে হবে কিনা নাকি আগামীকাল গড়াতে পারে, এটা এখন বলাটা মুশকিল হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে একটু জানিয়ে রাখা দরকার যে সাধারণত আমরা যেটা দেখি যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করতে সাধারণত পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী তারা আসলে আলোচনা করে থাকেন, কিন্তু আমরা কিন্তু এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ব্যতিক্রম দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্রের যিনি সেক্রেটারি অফ স্টেট রয়েছেন তিনি কিন্তু আসেননি, তিনি ইসলামাবাদে আসেননি এই কনফারেন্সে যোগ দিতে, বিকজ অফ এই কনফারেন্স ইরান আসলে তার সঙ্গে আলোচনা করতে চাচ্ছেন না, যার কারণে ইরানের কাছে তুলনামূলকভাবে একটু ক্লিন ইমেজে রয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি এসেছেন এবং তার যেই আচরণ সেটা ইরান কিছুটা পছন্দ করছে। সুতরাং এই আলোচনাটা এই মধ্যপ্রাচ্য সহ সাউথ এশিয়া এবং পুরো বিশ্বের যে অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছে সেই বিষয়টা আসলে একটা পথ দেখাতে পারে, অথবা আসলে একটা সংকটের দিকে নিয়ে যেতে পারে। এখন দেখার অপেক্ষা যে বৈঠক পরবর্তী কি খবর আসে। ডক্টর তরিকুল ইসলাম, পাকিস্তানে যে বৈঠকটি আয়োজন করা এবং এই মধ্যস্থতায় পাকিস্তানের অংশ নেয়া, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ। আমি দুইটা পার্সপেক্টিভ এখানে উল্লেখ করতে চাই। প্রথম হচ্ছে যে কেন পাকিস্তানের সাথে মধ্যপ্রাচ্যের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, ডিফেন্স এগ্রিমেন্ট যে কোনো প্রক্রিয়ায় বলেন না কেন, কিন্তু পাকিস্তানের প্রতি আপনার ইরান এবং যুক্তরাষ্ট্রের যে আস্থা, সেটা আমি খুবই হ্যাপি ইন এ সেন্স এজ এ সিটিজেন অফ সাউথ এশিয়া। নাম্বার 2 যেটা হচ্ছে যে আপনি রিসেন্ট পাস্ট দেখবেন যে ইউএস এর সাথে পাকিস্তানের যে সামরিক একটা রিলেশনশিপ, যেটাকে ডিফেন্স রিলেশনশিপ অন দ্য টপ অফ ফরেন পলিসি, ফরেন রিলেশনশিপ খুবই ওয়ার্ম। আর এট দ্য সেম টাইম ইরান এবং পাকিস্তানের সাথে যে সম্পর্ক, সেটাকে কিন্তু গ্লোবালি আমি বলবো যে এটা হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, কারণ পাকিস্তান অলওয়েজ ইন সাপোর্ট অফ ইরান। তারপর হচ্ছে যে এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে যারা স্ট্রাগল করছে প্যালেস্টাইন, অন্যান্য ইস্যু, ইভেন পাকিস্তান অলওয়েজ স্পিক এগেইনস্ট ইসরায়েল, তাদের যে আগ্রাসন। সো আমি মনে করি যে একটা মোমেন্টাম এসেছে পাকিস্তানকে, যে যেমনটা চ্যালেঞ্জ তাদের জন্য এটাকে উইন ওভার করা। তবে আই এম ভেরি হ্যাপি, যেটা সুফিয়ানের কাছ থেকে শুনলাম, যে যে দুই প্রতিনিধি দল টপ মোস্ট যারা স্পিকার প্লাস হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তাদের আগমন এটা সার্টেনলি একটা মেসেজ কনভে করেছে যে অ্যাটলিস্ট তারা কিন্তু রেসপন্ডিং টু পাকিস্তান কল, তারা এখন ইসলামাবাদে আছে। দ্যাটস দ্য বিউটি। নেগোসিয়েশনে অনেক কন্ডিশন অ্যাপ্লাই করা থাকে, সেটা পরের বিষয়, বাট সো ফার আই এম ভেরি মাচ হোপফুল and optimistic. Certainly, next 24 hours. প্রফেসর তারিকুল ইসলাম, আমি একটু আপনার কাছে জানতে চাই। জি প্রফেসর তারিক, আমি তো আপনাকে জানতে চাই যে আসলে
এখানে কি পাকিস্তান স্বেচ্ছায় মিডিয়েটর রোলটা প্লে করছে, নাকি আমরা বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখছি যে যুক্তরাষ্ট্র এখানে একটা পাকিস্তানের উপর একটা প্রেশারাইজ করছে যে তুমি এই বিষয়টাকে নেগোসিয়েট করো, বা ইরানের সঙ্গে তোমার একটা ভালো সম্পর্ক আছে, অথবা ইরানের বা পাকিস্তানের মধ্যে 20% তারা শিয়া ধর্মাবলম্বী, অর্থাৎ শিয়া মতাদর্শী। তো এখানে কি পাকিস্তান স্বেচ্ছায় আসলে আসলো, নাকি যুক্তরাষ্ট্রের একটা মানে প্রচ্ছন্ন বা একটা প্রভাব ছিল এখানে? এইটা আমি যদি সুফিয়ান দেখি গ্লোবাল ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভে, থিওরিটিক্যালি সেটা সার্টেনলি যখন দুইটা রাষ্ট্র কনফ্লিক্টিং নেশন, তারা কিন্তু দে লুক ফর থার্ড নেশন, যাদের উপর বা যার উপর দুইটা রাষ্ট্রের কিন্তু আস্থা থাকে। যদি আস্থার সংকট থাকে তাহলে তো ট্রাস্ট বিল্ডিং হবে না। সেটেনলি পাকিস্তানের সাথে যেটা হিস্ট্রিক্যাল ডিফেন্স পলিসি, হিস্ট্রিক্যাল রিলেশনশিপ বিটুইন পাকিস্তান এন্ড ইউএসএ এন্ড এট দ্য সেম টাইম ইরান, দ্য রিজন হোয়াই আমার মনে হচ্ছে যে ট্রাস্ট বিল্ডিং এর দিক থেকে কোনো সংকট নাই। তবে প্রেশারটাকে আমি দেখি যে ইতিবাচক ভাবে। তাহলে তাহলে এটা থেকে একটা সহজ সমীকরণ আমি ড্র করতে পারি যে ইউএস ইজ ভেরি ইন্টারেস্টেড এটা সিজফায়ারটাকে পারসিস্টেন্ট করার জন্য, ইন অর্ডার টু ব্রিং পিস ইন দ্য মিডল ইস্ট। এইটাও একটা কিন্তু সিগনিফাই করছে, ইউ রাইটলি পয়েন্টেড আউট। কোনো কারণে যদি এই আলোচনা ব্যর্থ হয়, বা আলোচনা যদি আমরা দেখি যে আলোচনা যদি দীর্ঘায়িত হয়, তাহলেও তো আমরা ধরে নিব যে হয়তো ইতিবাচকের দিকে যাচ্ছে। কিন্তু আলোচনা যদি কোনোভাবে ব্যর্থ হয়, উভয় পক্ষ তার যে পয়েন্ট আছে সেই পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়, এটা থেকে না বেরোয় আসলে কোনো ধরনের আলোচনা এগিয়ে নিয়ে যেতে না চায়, তাহলে আসলে পাকিস্তানের জন্য এটা কতটা একটা দায় হয়ে যেতে পারে, বা বোঝা হয়ে যেতে পারে, বা তার জন্য কতটা সংকট তৈরি করতে পারে আসলে? সুফিয়ান, এটা যদি লুকিং ব্যাক লাস্ট উইক, এজ লং এজ ইউএসএ যেহেতু ডিক্লেয়ার করেছে সিজ ফায়ারের কথা, এটা কাইন্ড অফ একটা পজিটিভ নোশন, জেস্টার। আবার এট দ্য সেম টাইম পাকিস্তান, বোথ কনফ্লিক্টিং পার্টি, দুইটা রাষ্ট্রের একটা কনফিডেন্সের জায়গায় আছে। সো ফার গুড, আই এম ভেরি হোপফুল। বাট ইন এ সিঙ্গেল সিটিং, ইন এ সিঙ্গেল টক, এটা যে একটা বড় কিছু আপনার ইতিবাচক ফল নিয়ে আসবে, এটা টু মাচ অপটিমিস্টিক। বাট আমরা জানি গেম থিওরিতে যদি দেখি যে একটা নেগোসিয়েশন যখন টেবিলে বসে, দুই পার্টি তাদের কন্ডিশন অ্যাপ্লাই করবে, যেটা আপনি বলেছেন যে নিউক্লিয়ার এনরিচমেন্ট করা যাবে না, তারপর ইরান বলছে যে না, লেবাননের উপর হামলা বন্ধ করতে হবে, আবার হচ্ছে যে আমাদের ইকোনমিক স্ট্রাইক উইথড্র করতে হবে। নেগোসিয়েশন মানে হচ্ছে কন্ডিশন। দুইটা কনফ্লিক্টিং পার্টি যখন কাম টুগেদার উইথ থার্ড পার্টি এজ এন আরবিট্রেটর লাইক পাকিস্তান, তখন তো এটা আলোচনা হবে। ইট ইজ ভেরি ওয়েল জেস্টার। বাট এটা ইট কুড বি সিরিজ অফ টক, হতে পারে নেক্সট, হতে পারে অন্য কোনো কান্ট্রিতে, অথবা হতে পারে আরেকটা কান্ট্রিতে, বা পাকিস্তান ক্যান হোস্ট তবে সিমিলার এখন ন্যাচারাল যে পরিস্থিতি দেখা যাচ্ছে, ডক্টর তারিকুল ইসলাম, আলোচনাটা শেষ পর্যন্ত হবে কিনা সেটা নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে, জানানো হচ্ছে না, যেমনটি আমরা খবরে জানছিলাম, এবং দ্বিধাদ্বন্দ্বে দুই পক্ষও আছে। তো আপনার কাছে কি মনে হয় যে কি কি বিষয়ের উপর এটা নির্ভর করবে? এইটা আপনি রাইটলি বলেছেন। তবে আই এম হোপফুল। প্রথমে বলেছি এজ লং এজ গেস্ট যেহেতু চলে এসেছে ইনভাইটেড বাই পাকিস্তান, এখন কিন্তু পাকিস্তান এজ এ হোস্ট তাদেরকে হোস্ট করছে, একটা একটা জেস্টার। তো আই এম শিওর যে তারা যেহেতু অল দ্য ওয়ে ফ্রম ইউএসএ ইরান থেকে এসেছে, আই এম শিওর আলোচনা হবে। এটা আই এম ভেরি মাচ হোপফুল। এবং আপনি দেখেন যে এখানে বলেছে আলোচনার কোনো সার্টেন টাইম বলা হচ্ছে না। দ্যাটস মিন এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি যে আলোচনা হয়েও যেতে পারে। সুফিয়ান যেটা বলছে যে ইন দ্য মিন টাইম, অথবা হওয়ার পথে, অথবা হতে পারে যে স্টার্টিং উইথ ব্রেকফাস্ট, ছোট একটা আলোচনা, দেন ফলোড বাই লাঞ্চ, দেন ফলোড বাই, অথবা এন্ডেড আপ উইথ ডিনার, হু নোস, সিরিজ অফ আলোচনা হতে পারে আলোচনার ভিতরে। সো যেহেতু কনফাইন করছে না 10টা থেকে 12টা পর্যন্ত 2 আওয়ার্স, আই এম শিওর যে এটার ক্ষেত্রে আই এম ভেরি মাচ হোপফুল অ্যাজ এন এক্সপার্ট অন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবং নেগোসিয়েশনে এরকম হবে, আরবিট্রেশনে দেখবেন অনেক কন্ডিশন অ্যাপ্লাই করবে, বাট সিটিং টুগেদার ইন এ সিঙ্গেল টেবিল, এইটা সার্টেনলি পে অফ করবে। এটা আই এম ভেরি মাচ হোপফুল। আর সুফিয়ান যেটা বলছে যে পাকিস্তানে দেয়ার ইজ নো রং, পাকিস্তান তো অ্যাটলিস্ট হোস্ট করেছে, এটাকে আমি আনসার্টেনিটি কোনো কিছু দেখি না। বাট ক্রেডিট গোস টু পাকিস্তান ডিপ্লোম্যাটিক এফার্ট, যে ইউএসএ কিপিং কনফিডেন্স অন পাকিস্তান, দে ট্রাভেল অল দ্য ওয়ে ফ্রম ইউএসএ টু ইসলামাবাদ, আবার এট দ্য সেম টাইম ইরান। এটাই তো তাদের জন্য বড় একটা ডিপ্লোম্যাটিক সাকসেস। বাট জি। আই এম স্টিল হোপফুল যে ইট উইল পে অফ very positive outcome of negotiation. সুফিয়ান ফারাবী, ছোট করে শেষ মুহূর্তে কিছু যোগ করতে চান কিনা? আমার একটা বিষয় হচ্ছে যে যদি আলোচনাটা হয়ে যায়, তাহলে আসলে আমি একটু বাংলাদেশের পার্সপেক্টিভ যুক্ত করতে চাই। তাহলে আমাদের অর্থনীতির যে আমরা একটা সংকটের মধ্যে পড়তে যাচ্ছি,
বলে আমাদের অর্থমন্ত্রী বলছেন যে 36,000 কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে তেলের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়। এগুলো হয়তো কিছুটা আমাদের ক্ষতির পরিমাণটা কমবে এবং আমাদের আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম সবাই বলছে এট এনি কস্ট এই আলোচনাটা সফল হওয়া দরকার এবং আলোচনাটা সফল হয়ে এই আলোচনার মাধ্যমে আসলে আগামী অন্তত পক্ষে 5 থেকে 10 বছর যেন সারা পৃথিবীব্যাপী কোনো ধরনের সংঘাত নতুন করে তৈরি না হয় এই বিষয় নিশ্চিত করতে হবে। কারণ আমরা দেখেছি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আগে করোনা ভাইরাস কোভিড-19 এটার কারণে আবার এরপরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এরপরে আবার ইরান এবং ইসরায়েলের অ্যাটাক, এরপরে যুক্তরাষ্ট্র এখানে যুক্ত হয়ে যাওয়া, এই সব মিলিয়ে একটা ভয়াবহ সংকটে গত 5 থেকে 6 বছর বিশ্ববাসীকে কাটাতে হয়েছে। এই আলোচনাটা যদি সফল হয় তাহলে আগামী হয়তো 10টা বছর আমরা হয়তো একটা সুন্দর পৃথিবী দেখতে পাবো, যেখানে যুদ্ধ নয়, যেখানে শিশুরা স্কুলে মারা যাবে না, যেখানে আসলে কোথাও কাউকে মরতে হবে না, কোথাও কাউকে বাঙ্কার সেরকম একটা পৃথিবীর স্বপ্নই নিশ্চয়ই বিশ্ববাসী দেখে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, ডক্টর তারিকুল ইসলাম এবং সহকর্মী সুফিয়ান ফারাবী আজ আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। কথা হচ্ছিল আমাদের সহকর্মী, পাশাপাশি হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সাথে আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান যে পরিস্থিতি এবং যে বৈঠকটির দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব, তা নিয়েই হচ্ছিল আমাদের আলোচনাও। রাজধানীর একাধিক ফিলিং স্টেশনে ফুয়েল পাস কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে গ্রাহক ভোগান্তি কিছুটা কমেছে। এখন পর্যন্ত শুধু মোটরসাইকেলকে এর আওতায় আনা হচ্ছে। এই প্রক্রিয়ায় নিবন্ধিত বাইক চালকরা আসাদ গেট, সোনার বাংলা সার্ভিস স্টেশন এবং বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে সর্বোচ্চ 1000 টাকার তেল কিনতে পারছেন। আর অনিবন্ধিত মোটরসাইকেলে দেয়া হচ্ছে সর্বোচ্চ 500 টাকার তেল। অন্যান্য যানবাহনে আগের মতোই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হলেও ফুয়েল পাস নিবন্ধন এখন পর্যন্ত বাধ্যতামূলক করেনি জ্বালানি বিভাগ। জানবো আমরা জ্বালানি সংকটে পাম্পগুলোর অবস্থা। সহকর্মী রাকিব হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। রাকিব, আপনি কোন পাম্পে আছেন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন এবং এই ফুয়েল পাস কার্যক্রম কতটা অ্যাক্টিভ দেখছেন পাম্পগুলোতে? দেখুন, ফুয়েল পাস কার্যক্রম সেটি তো পরীক্ষামূলকভাবে চলছে। তো আসাদ গেটের যে পাম্পটি আছে সোনার বাংলা ফিলিং স্টেশন, সেখানে ফুয়েল পাসের নিবন্ধন এবং ফুয়েল পাসের যে ইমপ্লিমেন্টেশন সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে আসলে ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম ঠিকমতো কাজ না করার কারণে আসলে সেখানে স্বাভাবিকভাবেই তেল দেওয়া হচ্ছে, নিবন্ধন ছাড়াই তেল দেওয়া হচ্ছে। যে কারণে আসলে এই বিষয়ে অনেক গ্রাহকের বক্তব্য হচ্ছে যে ওয়েবসাইটটা fuelpass.gov.bd সেই ওয়েবসাইটটা ঠিকমতো কাজ করছে না, যে কারণে অনেকে নিবন্ধন করতে পারছেন না এবং সেটা ট্রাস্ট ফিলিং স্টেশনে কার্যকর হচ্ছে না। আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে আছি তেজগাঁওর সাউদার্ন ফিলিং স্টেশনে। এই পাম্পটিতে মূলত দূরপাল্লার যে গণপরিবহন রয়েছে এবং ঢাকা সিটির মধ্যে যেসব লোকাল বাস চলাচল করে সেগুলো এখান থেকে ডিজেল সংগ্রহ করে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সর্বোচ্চ 40 লিটার দেওয়া হচ্ছে দূরপাল্লার গণপরিবহনগুলোতে এবং ঢাকা সিটির মধ্যে যে লোকাল বাসগুলো চলে সেগুলোতে কিন্তু আরও কম দেওয়া হচ্ছে। এবং অকটেনের ক্ষেত্রেও প্রায় ব্যক্তিগত যে গাড়িগুলো আছে এবং মোটরসাইকেল আছে সেখানে অকটেন দিচ্ছে 500 টাকার মোটরসাইকেলে, এবং ব্যক্তিগত যে গাড়িগুলো সেখানে রেশনিং পদ্ধতির মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। মূলত আমরা গত মাস ধরে যেই সংকট দেখে আসছি ফিলিং স্টেশনগুলোতে, সেটি এখানে অব্যাহত রয়েছে এবং অনেকগুলো ফিলিং স্টেশন আমরা দেখেছি তেল না থাকার কারণে তারা বিক্রি বন্ধ রেখেছে এবং বিক্রি বন্ধ রাখার পরেও আসলে ওইসব পাম্পে যে যানবাহন চালকরা আছেন তারা কিন্তু লম্বা লাইন ধরে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছেন, আমরা সেটি দেখেছি। এবং আমাদের কাছে যে সবশেষ তথ্য আছে, আসলে ডিপো থেকে সরবরাহ এখন পর্যন্ত বাড়ানো হয়নি ফিলিং স্টেশনগুলোতে, বরঞ্চ কোনো ক্ষেত্রে ফিলিং স্টেশনের চাহিদার চেয়ে কম দেওয়া হচ্ছে, যে কারণে এই সংকট আসলে ছিলাম আমরা ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি। ধন্যবাদ এই মুহূর্তের খবর নিয়ে যুক্ত হবার জন্য সহকর্মী রাকিব হোসেন যুক্ত ছিলেন আমাদের সাথে। জ্বালানি সংকট ও
জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শুক্রবার মরিশাসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগর সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করে এবং সার্ককে সচল রাখতে আগ্রহী বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বক্তব্যে তিনি বঙ্গোপসাগর অঞ্চলের চ্যালেঞ্জও তুলে ধরেন। Current energy challenges are creating disruptions. জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজন। আমাদের সরবরাহ ব্যবস্থার মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তিত সময়ে আমরা সম্মিলিতভাবে কাজ না করলে সংকট থেকে উত্তরণ কঠিন। ভারত মহাসাগরকে ঘিরে একটি শেয়ার্ড কোঅপারেটিভ ভিশন গড়ে তোলা যায়। এক্ষেত্রে ইন্ডিয়া ফাউন্ডেশন নেতৃত্ব দিতে পারে। Oil embargo and 1979 Iranian revolution. দর্শক, সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র্যাবের একটি ব্রিফিং চলছে। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। পরবর্তীতে ফলো আপ অপারেশন হিসেবে আরো তথ্য যাচাই বাছাই করে এর সাথে সম্পৃক্ত আর যারা আছে তাদেরকেও ধরবার চেষ্টা করা হবে এবং বিস্তারিত তথ্য তারা উদ্ঘাটন করার চেষ্টা করবেন বলে আশা রাখছি ইনশাআল্লাহ। ইয়াবার যে সবচেয়ে বড় চালান বলছিলেন যে 5 লাখ পিস ইয়াবা। জি ভাই। তো ইয়াবার চালানের যারা মূল হোতা বা গডফাদার, জি, তাদেরকে চিহ্নিত করা গিয়েছে কিনা, কিংবা এর সাথে কোনো প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কিনা? খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। ইয়াবার এই চালানগুলো যারা নিয়ে আসে বা আমরা যাদেরকে ধরতে পারি যখন বিভিন্ন চালানে, যেমন গতদিনের ঘটনাটা ঘটেছে, একটি নৌকায় করে তারা মানে মাছ ধরার নৌকায় করে তারা এই 5 লাখ পিস ইয়াবা নিয়ে আসছিল মিয়ানমার বর্ডার থেকে। তো এই ঘটনাগুলো যখন ঘটে তখন আমরা যাদেরকে ফিল্ডে আটক করতে পারি, মাঠ পর্যায়ে যাদেরকে আটক করি, তারা কিন্তু একেবারেই মানে কি বলবো রুডিমেন্টারি লেভেলের অপরাধী। তারা মাঠে কাজকর্ম করে এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়, আমরা তাদেরকে ধরি। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করে বড় বড় মাদক ব্যবসায়ী বা হোতা যারা আছে, তো তারা কিন্তু ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে ধরাছোঁয়ার বাইরে থাকে। তো এর সাথে আসলে এই ধরনের অপারেশনগুলো আমরা যখন মাঠ পর্যায়ে করি তখন আমাদের এগুলোর সাথে আবার ফলো আপ টিমও থাকে। দেখা যায় যে যারা গডফাদার বা হোতা তাদেরকেও আমরা ধরার চেষ্টা করি এবং এই প্রচেষ্টাটা চলমান। অনেক সময় আপনারা দেখবেন যে বড় বড় মাদক কারবারীরা র্যাব, পুলিশ, বিজিবি আরও অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। তো এই সমসাময়িক নানা বিষয় নিয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালকের ব্রিফিংয়ে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। দেশে সুষ্ঠু বাজার ব্যবস্থার জন্য সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি দূর করা হবে বললেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আরও বলেন, বাজারে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাদের নিয়ে একটি সাপ্লাই চেইন তৈরি করা হবে। এতে বাজার মনিটরিং সহজ হবে। শনিবার সিলেটের মহানগরীর টিলাগড়ে কৃষকের হাট উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। মুহিদ্দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খুব সকালে মহানগরীর টিলাগড়ে কৃষকের হাটে নিজের চাষ করা পণ্য নিয়ে আসেন অন্তত 30 জন কৃষক। বাণিজ্যমন্ত্রী চলে আসেন 9:30টার দিকে। অন্যান্য আনুষ্ঠানিকতার আগে মন্ত্রী হাট ঘুরে দেখেন। তিনি কথা বলেন ক্রেতা বিক্রেতার সঙ্গে। এ সময় বিক্রেতারা জানান, এই পদ্ধতিতে প্রান্তিক কৃষক কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সাধারণ ক্রেতার কাছে পণ্য বিক্রির সুযোগ পাবেন। আমরা নিজে কৃষক, আমরা নিজে এসে এনে মাল বিক্রি করতে পারবো, খুবই এটা ভালো হবে। আজকের এই যে নতুন বাজারও আমরা আসছি, আশা করি সকলেও লাভবান হইব। আমরা বাজারও গেলে দলাল খোলার লাগে বইতাম পারি না, এখন যে একটা বাজার দিছে আমরা খুব খুশি। সবজির যদি দাম একটু আগ পিছু হয় তবে আমরা লস খাওয়ার সম্ভাবনাটা নাই, যেহেতু আমরা ওই জায়গায় আরো এক গাড়ি মাল বেচতে পারবো। আমাদের যে কৃষি পণ্যটা আমরা উৎপাদন করলে এটা বাজারজাত করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হইতো।
এই বাজারটা করাতে আমাদের একটা সুবিধা হয়েছে। আর ক্রেতারা জানান সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কেনার কারণে তারা ন্যায্য দামে পণ্য সংগ্রহ করতে পারবেন। আমি অনেক দূর দূরান্ত থেকে কৃষকের কাছ থেকে কিনতাম, আজকে আমার কাছে এই যে টিলাগড়, আমার বাসা উপশহরে, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমি সবজি কিনতে পেরেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকার কারণে এই বাজারটা মূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং ক্রেতারা কোনো ভোগান্তি হবে না। কৃষকের হাট নিয়ে কৃষি প্রশাসনের কর্মকর্তারা জানান এই বাজারের মূল লক্ষ্য মাঠ পর্যায়ের কৃষক ও শহরের সাধারণ ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা। আমরা এটা প্ল্যান করতেছি যে সপ্তাহের 7 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটা যাতে কন্টিনিউ হয়। এইখানে কৃষি পণ্যের পাশাপাশি মৎস্য, প্রাণী সম্পদের, মুরগি, ডিম, দুধ এগুলোও নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। বাণিজ্যমন্ত্রী এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, সরকার প্রতি বছর টিসিবিতে 32 থেকে 3300 কোটি টাকা ভর্তুকি দেয়, যা ধীরে ধীরে কমানো হবে। তবে প্রধান লক্ষ্য বাজার সব ধরনের সিন্ডিকেট মুক্ত করা। অনেক সময় যারা মধ্যস্বত্বভোগী তারা পরিস্থিতিটাকে ম্যানিপুলেট করেন। তো বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারেন। এতে কৃষকও ভালো দাম পাবেন, যারা কিনবেন তারাও ভালো দাম পাবেন, দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। মন্ত্রী আরও জানান, টিলাগড়ের পরীক্ষামূলক কৃষকের হাট সফল হলে এই বাজার সারা দেশে এই পদ্ধতির আওতায় বাড়ানো হবে। হাসান আহমেদ, ৭১। স্বচ্ছতা নিশ্চিতকরণ, সুশাসন জোরদার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃতিপ্রাপ্তদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা অ্যানালিটিক্সের মতো প্রযুক্তিগত অগ্রগতির সুবাদে এই পেশায় দ্রুত রূপান্তর ঘটছে বলেও মনে করেন তিনি। নতুন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের এই পরিবর্তনের সাথে সমন্বয় করে নিজেদের কৌশলগত পরামর্শ ও আর্থিক খাতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। শুধুমাত্র এই পেশাগত দক্ষতা অর্জন করাই আপনাদের জন্য কাজ হবে না। আপনাদের জন্য আমি বিশ্বাস করি নতুন ইকোসিস্টেমের যে নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে আলিঙ্গন করা এবং এই চ্যালেঞ্জকে সাথে নিয়ে সভ্যতাকে, নিজের দেশকে এবং নিজের পেশাকে একই সাথে আপনাদেরকে সমৃদ্ধ করতে হবে। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ সরকার নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সকালে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সব ধরনের ব্যানার, ফেস্টুন সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় নতুন দেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আমরা নিরাপদ একটি বাংলাদেশ চাই। আমরা এই ঢাকা নয়কে মানবিক এবং নিরাপদভাবে গড়ে তুলতে চাই। আমরা মাত্র 36 দিন, আজকে 38 দিন হলো আমরা প্রায় ক্ষমতায় এসেছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে চলছি। আমরা ইতিমধ্যে আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলিকে কীভাবে উন্নয়ন করা যায়, অবকাঠামো এবং প্রতিষ্ঠানে কীভাবে শিক্ষার মান, সেগুলি কাজ করছি। জনগণের ভোটে নির্বাচিত হলে সব গণতান্ত্রিক ধারাই অব্যাহত থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম কেনা ও জমার কার্যক্রমে একথা বলেন তিনি। নেতাকর্মীদের আত্মত্যাগ দল নিশ্চয়ই মূল্যায়ন করবে বলেও এ সময় জানান তিনি। সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম কেনা ও জমার কার্যক্রম। আগামীকাল রবিবার এই ফর্ম জমা ও কেনার শেষ দিন। মনোনয়ন প্রত্যাশীরা আশা করছেন বিগত প্রায় 1.5 যুগের গ্রেপ্তার, নির্যাতন ও আন্দোলনের ভূমিকা মাথায় রেখে নারী সংসদ সদস্যদের মনোনীত করা হবে। এখন পর্যন্ত প্রায় 150টি মনোনয়ন জমা পড়েছে।
এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, মনোনয়ন প্রসঙ্গে নারী প্রার্থীরা কি বলছেন, তাদের নির্বাচন ঘিরে প্রত্যাশাই বাকি? অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, দ্বিতীয় দিনের মতো বিএনপির পক্ষ থেকে এই নারী প্রার্থীদের জন্য যে মনোনয়ন ফর্ম, সেই ফর্ম কেনা বেচার প্রক্রিয়া চলছে। যদি বলি, গতকাল থেকে আজ পর্যন্ত এই গত 2 দিনের টোটাল 750-এর উপরে মনোনয়ন ফর্ম কেনা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 500টি মনোনয়ন ফর্ম জমা পড়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে এখানে যারা কর্তব্যরত যেই মনোনয়ন ফর্ম বিক্রি কেনার যে প্রক্রিয়াধীনে যারা রয়েছেন তারা। এর আগে এই গতকালের মতো আজও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী তিনিও কথা বলেছেন, জানিয়েছেন দলের ত্যাগীদের মূল্যায়নের পাশাপাশি যোগ্যদেরকেই আসলে মূল্যায়ন করা হবে। যেহেতু 36টি আসন পাচ্ছে বিএনপি, সেক্ষেত্রে সময়ও খুব কম এবং আগামীকালকেই হচ্ছে শেষ তারিখ মনোনয়ন ফর্ম কেনা এবং বিক্রি কেনা এবং জমা দেওয়ার। তো আজকে পর্যন্ত সকাল 10টা থেকে এই দুপুর 2টা নাগাদ পর্যন্ত কিন্তু অদিতি এখন পর্যন্ত প্রায় 350টি মনোনয়ন ফর্ম কেনা হয়েছে এবং 250টির মতো ফর্ম জমা দেওয়া হয়েছে। আনুমানিক আমাদেরকে এরকম একটি সংখ্যার কথা জানিয়েছে এখানে কর্তব্যরত যারা রয়েছেন। বলা যায় যে এখানে যে প্রার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, প্রত্যেকেই আশাবাদী তাদের নিজস্ব যে অভিজ্ঞতা এবং নিজস্ব যে দক্ষতা সেটি নিয়ে। তবে তাদের পক্ষ থেকেও একটি পজিটিভ কথা সেটি হয়েছে, তারা নিজেরাও চান যে তাদের মধ্য থেকে যারা দক্ষ এবং যারা সংসদ ভবনে যেই কার্যক্রম এবং সেখানকার বিধিনিষেধ নিয়ে তাদেরকেই যেন মনোনয়ন দেয়া হয়, এই বিষয়টি নিয়ে আলোচনাও চলছে বিগত কয়েকদিন ধরে। ধন্যবাদ মাহিলা, যুক্ত হবার জন্য। সহকর্মী মাহিলা ইসলাম নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। 13 বছর হলো বাবা খালেদ খান যুবরাজকে হারিয়েছেন। মা মিতা হক প্রয়াত হলেন 5 বছর আগে আজকের দিনে। শূন্যতা বুকে নিয়ে মেয়ে ফারহিন খান জয়িতা বলছেন, বাবা কিংবা মা দুজনের কাজগুলোই অসম্পূর্ণ রয়ে গেল। যদিও মা মিতা হকের হাতে গড়া সুরতীর্থ এখনো রয়েছে, কিন্তু বাবা খালেদ খানের ভার্সেটাইল শিল্প জীবনের কিছুই ধরে রাখা গেল না। মায়ের মৃত্যু দিবসে জয়িতার কথা শুনেছেন পার্থ সঞ্জয়। সেই প্রাণীর খেলা প্রাণী রয়ে গেল, শূন্যতাটাও খুব একটা বাজে না। জয়িতার মনেই হয় না তারা নেই। আমি আসলে মনেই করি না যে ওরা নাই, বা আমি সারাক্ষণই মানে আমি যে কোনো কাজ করবার আগে বা এমনিতেও অবসর সময়ও আমার আসলে মাথায় এমনি চলে আসে ওরা। মানে এরকমও হয়েছে যে আমি আসলে ধরেও নিয়েছি যে আসলে আমি এরকম হচ্ছে আমি ডেকে ফেলেছি মাকে, মানে আমার মাঝে মাঝে আমি ভুলে যাই। তার শুধু মনে হয় বাবা মা দুজনেরই শিল্প জীবন অসম্পূর্ণ থেকে গেল। শিল্পের ক্ষেত্রে হোক, সামাজিকতার ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, তার একটা ছোট ভূমিকা হলেও ছিল। সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে মার কাজটা অনেক ইনকমপ্লিট, বাবার কাজটাও মানে একটা মনে হয় যে কি জানি একটা শেষ হয়নি, কাজটা অনেক কিছু করতে পারতো। মঞ্চের খালেদ খান একসময়ে টেলিভিশনের হলো, কিন্তু কয়জন জানে তার গানের কথা? অভিনয়, গান ও আবৃত্তি মিলিয়ে জয়িতার কাছে বাবা আকাশের মতো। বাবা আসলে এত ভার্সেটাইল, মানে আমি যদি শুধু অভিনয়ের কথা বলি, মঞ্চে তো মানে আপনি বলছেন দেওয়ানগাজীর কথা, রক্তকরবীর কথা, আমি যেমন আসলে মনে করি যে অচলায়তন, ঈর্ষা, তার অনেক নাটক আছে যেটা আসলে খুব বেশি জনপ্রিয় হয়নি, কিন্তু তার অভিনয়ের জায়গা ছিল অনেক বড় বড়। তো সেই আমি আসলে বাবাকে এবং বাবার গান সবচেয়ে বড় কথা যেটা আসলে অনেক মানুষ জানে না, এবং খুবই দুঃখজনক যে আমাদের কাছে কোনো রেকর্ডও নেই। তার আবৃত্তি, তার পড়াশোনা, তার বিভিন্ন বিষয়ে জ্ঞান, এই সমস্ত কিছু মিলিয়ে আসলে বাবা আসলে আমার কাছে একটা আকাশের মতো। মায়ের মৃত্যুবার্ষিকীতে বাবা মায়ের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করে সুরতীর্থ। তবে তাদের কর্মকে ধরে রাখা জয়িতার ছোট্ট কাঁধে বড় দায়িত্বের মতোই। আমার কাছে মনে হয় যে দুজন এমন মানুষ আসলে যারা তাদের কাছাকাছি এসেছে, যারা দেখেছে, তারা আসলে তাদের কোনো না কোনোভাবে তো বাঁচিয়ে রাখবেই। তবু প্রাণের পরে রয়ে যায় প্রিয় মুখ, প্রিয় মানুষ।
প্রাণে পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।